সাবজেক্টকে কি করা হচ্ছে, দুটো ভাগে ভাগ করা হচ্ছে, রিজার্ভ এবং হচ্ছে ট্রান্সফার। তো এই যে ডায়াকচি, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এর একটা স্পেশাল ফিচার্স। আর এই যে ডায়াকচি, এটা ইন্ট্রোডিউস হয়েছিল প্রভিন্সিয়াল লেভেলে। ঠিক আছে, তো এখানে অ্যান্সারটা হচ্ছে সি। ওকে, এখানে সঠিক যে উত্তর, সেই উত্তরটা হবে হচ্ছে অ্যাক্ট 1919, যেটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। বাই ক্যামা ও সরি সরি, এখানে প্রভিন্স বলা আছে, তো উত্তর অ্যাকচুয়ালি এ হবে। প্রভিন্স বলা আছে, উত্তর এ হবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ইন্ডিয়া যদি বলতো, সেন্টার যদি বলতো, তাহলে অ্যান্সার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990। ঠিক আছে, বাই ক্যামারালিজম মানে কি, যেখানে আইনসভার কি থাকবে, দুটো কক্ষ, টু হাউসেস। তো বাই ক্যামারালিজম ভারতবর্ষে প্রথম ইন্ট্রোডিউসড হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এর দ্বারা। এবং এই আইনের দ্বারা সেন্ট্রাল যে লেজিসলেচার, সেই লেজিসলেচারকে বাইক্যামারাল করা হয়েছিল, সেন্ট্রাল লেজিসলেচারকে। আর প্রভিন্সিয়াল যে লেজিসলেচার গুলো, মানে প্রাদেশিক যে আইনসভাগুলো, সেইগুলোকে বাইক্যামারাল করা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর দ্বারা। তো যদি এখানে প্রশ্ন হতো যে ভারতবর্ষে বাইক্যামারালিজম কবে ইন্ট্রোডিউসড হচ্ছে, বা কেন্দ্রে বাইক্যামারালিজম প্রথম কবে ইন্ট্রোডিউসড হচ্ছে, তো অ্যান্সার হতো অ্যাক্ট 1919। এখানে প্রভিন্স বলা হয়েছে, তাই উত্তরটা হবে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। ঠিক আছে, ছটা প্রভিন্সিয়াল লেজিসলেচারকে বাইক্যামারাল করা হয়েছিল এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর। ছটা প্রভিন্সিয়াল লেজিসলেচারকে আউট অফ 11। ঠিক আছে, তো এটা আমি খেয়াল করেছিলাম না বলে আমি বি মার্ক করেছিলাম, তো এখানে প্রভিন্স বলেছে, তার জন্য উত্তর হচ্ছে 1935। আমি দেখছি অ্যান্সার, আরো কয়েকজন করো, তারপরে উত্তর বলছি। ইউনিফর্ম জুডিশিয়াল সিস্টেম মানে ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম, একটা ইউনিফর্ম জুডিশিয়াল সিস্টেম ভারতবর্ষে প্রথম কোন অ্যাক্ট বা কোন চার্টারের দ্বারা ইন্ট্রোডিউস হচ্ছে?
আচ্ছা, তো এখানে সঠিক যেটা উত্তর, সেই উত্তরটা হবে হচ্ছে চার্টার 1726, যেটা জুডিশিয়াল চার্টার নামেও হচ্ছে পরিচিত। তো এই চার্টার 1726 এর দ্বারা তিনটে প্রেসিডেন্সিতে, ঠিক আছে, ক্যালকাটা, বোম্বে এবং মাদ্রাস, এই তিনটে প্রেসিডেন্সিতে হচ্ছে মেয়র্স কোর্ট এস্টাবলিশ করা হলো, মেয়র্স কোর্ট তিনটে প্রেসিডেন্সিতে। এবং বলা হলো যে এই যে মেয়র কোর্ট, এই মেয়র কোর্ট ইংলিশ ল অনুযায়ী, ইংলিশ ল অনুযায়ী কি করবে, বিচার করবে। ইংলিশ ল মানে পার্সোনাল ল অনুযায়ী মেয়র কোর্ট কি করবে না, কোনো কিছু বিচার করবে না। তাহলে এই যে তিনটে প্রেসিডেন্সিতে মেয়র কোর্ট এস্টাবলিশড হলো, এবং যেখানে বলা হলো যে মেয়র কোর্ট ইংলিশ ল অনুযায়ী কি করবে, বিচার কার্য পরিচালনা করবে বা সম্পাদন করবে। তাহলে এটাকে আমরা কি বলছি, ইউনিফর্ম জুডিশিয়াল সিস্টেম। যে ইংলিশ যে ল, ব্রিটিশ যে ল, সেই ল অনুযায়ী মেয়র কোর্ট কি করবে, কাজ করবে। তাহলে যে ইংলিশ ল বা ব্রিটিশ ল ক্যালকাটার মেয়র কোর্ট ফলো করছে, সেটাই বোম্বে ফলো করবে, সেটাই মাদ্রাস ফলো করবে। এরকম নয় যে ক্যালকাটা একরকম ভাবে কাজ করছে, বোম্বে আর এক রকম ভাবে কাজ করছে, তা কিন্তু নয়। তাহলে ইংলিশ ল বা ব্রিটিশ ল অনুযায়ী এই তিনটে মেয়র কোর্টস কি করবে, কাজ করবে। তার মানে কি, একটা ইউনিফর্ম সিস্টেম। ঠিক আছে, তো চার্টার 1726 যেটা ভারতবর্ষের প্রথম জুডিশিয়াল চার্টার হিসাবে হচ্ছে পরিচিত। ঠিক আছে, এবং এই চার্টারের দ্বারা ভারতবর্ষে ইউনিফর্ম জুডিশিয়াল সিস্টেম ইন্ট্রোডিউসড হয়েছিল। ওকে, না শিওর না হলে না করাই ভালো, কারণ যেহেতু নেগেটিভ মার্কিং আমাদের থাকে এক্সামে। ওকে, চলো, তো এখানে সঠিক যেটা উত্তর, সেই উত্তর হবে হচ্ছে মাউন্ট ব্যাটেন। আর এই যে পরিকল্পনা, এটা প্ল্যান অফ বালকান নামে হচ্ছে পরিচিত। ঠিক আছে, তো মাউন্ট ব্যাটেন জুন 3 প্ল্যানের আগে, মানে জুন 3 প্ল্যান যার মাধ্যমে ভারত ভাগ হলো, তো মাউন্ট ব্যাটেন কি পরিকল্পনা করেছিলেন, যে ভারতবর্ষের যে প্রভিন্স গুলো, প্রদেশগুলো, এই সমস্ত প্রভিন্সকে ডিক্লিয়ার করে দেওয়া হোক ইন্ডিপেন্ডেন্ট, এবং তারপরে এই প্রভিন্স গুলো ঠিক করবে যে তারা ভারতের সাথে থাকবে, নাকি তারা পাকিস্তান রাষ্ট্র তৈরি করবে, নাকি তারা ইন্ডিপেন্ডেন্ট থাকবে। তো প্রভিন্স গুলোকে ডিক্লিয়ার করে দেওয়া হোক ইন্ডিপেন্ডেন্ট, দিয়ে তাদের ওপর ছেড়ে দেওয়া হোক ভারত ভূখণ্ডের ভবিষ্যৎ, যে ভারত অখণ্ড থাকবে, নাকি ভারত ভাগ হয়ে যাবে, নাকি তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট একটা রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে। তো এই যে পরিকল্পনা মাউন্ট ব্যাটেনের, এটাকে জওহরলাল নেহেরু
সমালোচনা করেছিলেন প্ল্যান অফ বালকান বা বালকানাইজেশন। মানে কি তিনি যেটা করতে চাইছেন বা ওনার পরিকল্পনার যে ফলাফল সেই ক্ষেত্রে কি হতে পারে, যে ছোট ছোট রাষ্ট্র তৈরি হতে পারে ভারত ভূখণ্ডের মধ্যে, এবং তার ফলে এই ছোট ছোট রাষ্ট্রের মধ্যে তাদের অস্তিত্বের কারণে, অস্তিত্বের সংকটে সর্বদা কি হবে, নিজেদের মধ্যে যুদ্ধ। মানে ধরে নাও যে পশ্চিমবঙ্গ একটা রাষ্ট্র, পশ্চিমবঙ্গ রাষ্ট্রের সাথে আসাম রাষ্ট্রের সমস্যা, বিহার একটা রাষ্ট্র, বিহার রাষ্ট্রের সাথে উত্তরপ্রদেশ রাষ্ট্রের সমস্যা। তো মাউন্টব্যাটেনের এই পরিকল্পনা জওহরলাল নেহেরু কংগ্রেস বিরোধিতা করে এবং সমালোচনা করা হয় এটাকে প্ল্যান অফ বালকান হিসাবে, বালকানাইজেশন। ওকে, তো অ্যান্সারটা হচ্ছে মাউন্টব্যাটেন। দেখো 5 নম্বর প্রশ্ন। আর কাউরির যদি কোথাও কোনো ডাউট বা যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তো আমাকে জিজ্ঞাসা করবে। বাইরে থেকে কোনো সংবিধান যদি ভারতের ওপর চাপিয়ে দেওয়া হয়, ভারত সেই সংবিধান মানবে না। ভারত সেই সংবিধান মানবে যে সংবিধান ভারতের জনগণের দ্বারা নির্বাচিত, এটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করবে। এবং এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে নির্বাচন, সেই নির্বাচন হবে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজের ভিত্তিতে। তো কংগ্রেসের এই যে প্রস্তাব, কংগ্রেস কোন সেশনে নিচ্ছে এবং কবে, যে ভারতীয়রা বাইরে থেকে যদি কোনো সংবিধান চাপিয়ে দেওয়া হয় সেই সংবিধান গ্রহণ করবে না, মানবে। ঠিক আছে, তো এখানে সঠিক যে উত্তর, সেই উত্তরটা হবে হচ্ছে লখনৌ সেশনস, কংগ্রেসের লখনৌ সেশনস 1936, যেখানে কংগ্রেস এই প্রস্তাব নিচ্ছে যে কোন সংবিধান যদি ভারতের উপর বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয় তো ভারত সেই সংবিধান মানবে। ভারত সেই সংবিধান মানবে যে সংবিধান ভারতের জনগণের দ্বারা নির্বাচিত একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা রচিত হবে, এবং এই যে নির্বাচন, এই নির্বাচন হতে হবে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজের ভিত্তিতে। ঠিক আছে, কংগ্রেসের লখনৌ সেশন 1936। বলো 6 নম্বর প্রশ্ন কি হবে। হুম, একদম উত্তর হবে হচ্ছে জওহরলাল নেহেরু। ঠিক আছে, হু মুভ দ্য রেজলিউশন দ্যাট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া বি আ হরিজন্টাল tricolor of saffron, white and dark green in equal proportion. এটা গ্রিন হবে, in equal proportion with a wheel in navy blue at the center.
জাতীয় পতাকার এই যে প্রস্তাব, আকৃতির এই প্রস্তাব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পেশ করছে জওহরলাল নেহেরু। ওকে, দেখো 7 নম্বর প্রশ্ন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। কাউরির যদি কোথাও কোনো ডাউট থাকে, যদি কোথাও কোনো প্রশ্ন থাকে, তো আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, কারণ আমি বলেছিলাম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমরা পড়ে আসবে, এবং কোথাও যদি কোনো ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্টে আমাকে করতে পারো বা আনমিউট করে বলতে পারো। আচ্ছা চলো, তো সঠিক উত্তরটা বলে দিই, অনেকেই অ্যান্সার করেছো, অ্যান্সার হচ্ছে 1833। ঠিক আছে, 1833 চার্টার অ্যাক্ট, যার মাধ্যমে গভর্নর অফ গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে কি করা হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এটা শুধুমাত্র নামের পরিবর্তন নয়। আমরা অনেকেই ভাবতে পারি যেটা গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে ইন্ডিয়া, জাস্ট এই পরিবর্তন, তা নয়। স্ট্যাটাস, ডেজিগনেশন, পাওয়ার, পজিশন সবকিছুর পরিবর্তন। তার কারণ গভর্নর জেনারেল ইন কাউন্সিলের হাতে সমগ্র ব্রিটিশ ভারতের ক্ষমতা দেওয়া হলো। সমগ্র ব্রিটিশ ভারত, যেখানে যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকার রয়েছে, রাজত্ব রয়েছে, সেই সমস্ত অঞ্চলের ক্ষমতা কার হাতে নিয়ে আসা হলো, গভর্নর জেনারেল ইন কাউন্সিলের হাতে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তো এই যে মাদ্রাস এবং বোম্বে প্রভিন্স, যাদের নিজস্ব আইন তৈরির ক্ষমতা ছিল, they made their own laws. তো চার্টার অ্যাক্ট 1833 এর দ্বারা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার হাতে শুধুমাত্র যে সিভিল, মিলিটারি এবং রেভিনিউ পাওয়ার নিয়ে আসা হলো তা কিন্তু নয়, পাশাপাশি সমগ্র ভারতের লেজিসলেশনের যে ক্ষমতা সেটাও নিয়ে আসা হলো, যে এখন থেকে বোম্বে এবং মাদ্রাজ প্রভিন্সের জন্য আইন কানুন করবে গভর্নর জেনারেল ইন কাউন্সিল। তার মানে কি, বোম্বে এবং মাদ্রাজকে লেজিসলেশনের যে ক্ষমতা, সেই ক্ষমতা থেকে বাদ দেওয়া হলো বা ডিপ্রাইভ করা হলো। তো এখানে উত্তরটা হবে চার্টার অ্যাক্ট 1833। ঠিক আছে, ক্লিয়ার? আমি ডিটেলসে ব্যাখ্যা করে দিচ্ছি, তারপরেও যদি কোথাও কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করে নেবে।
বলো কি হবে উত্তর? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন, যেটা আমি আগের দিনকে বলেছিলাম তোমাদেরকে। আর নেক্সট দিনকে তোমরা পড়ে আসবে ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, পার্ট, শিডিউল, আমাদের সংবিধানের ফেডারেল ফিচার্স, ইউনিটারি ফিচার্স, এবং আমাদের সংবিধানের ওভারঅল যে ফিচার্স, এই সমস্ত বিষয় থেকে নেক্সট দিনকে তোমাদের এমসিকিউ সেশন থাকবে, ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে? তো 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে হচ্ছে চার্টার অ্যাক্ট 1853, কনসেপ্ট অফ পার্লামেন্ট। তো এই যে আমি একটু আগে বললাম যে গভর্নর জেনারেল ইন কাউন্সিল, এটা হচ্ছে একটা এক্সিকিউটিভ স্ট্রাকচার, বলতে পারো ভারতের সেই সময়ের সরকার। গভর্নর জেনারেল ইন কাউন্সিল একটা এক্সিকিউটিভ স্ট্রাকচার, ভারতের সেই সময় সরকার। তো এই গভর্নর জেনারেল ইন কাউন্সিলের হাতে এক্সিকিউটিভ থেকে লেজিসলেশন সমস্ত ক্ষমতা, গভর্নর জেনারেল ইন কাউন্সিলের হাতে এক্সিকিউটিভ থেকে লেজিসলেশন সমস্ত ক্ষমতা। তো 1853 এই চার্টার অ্যাক্টের দ্বারা প্রথম যে উদ্যোগটা নেওয়া হলো, 1853 চার্টার অ্যাক্টের দ্বারা প্রথম যে উদ্যোগটা নেওয়া হলো, সেটা হচ্ছে এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ কাজের মধ্যে একটা পার্থক্য আনা, সেপারেট করা এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ যে টাস্ক, সেটাকে সেপারেট করা। তো কি বলা হলো এই চার্টার অ্যাক্ট 1853 তে? যে গভর্নর জেনারেল ইন কাউন্সিল যখন ল মেকিং এর কাজ করবে, তখন সেই মিটিং এ টোটাল প্রেজেন্ট থাকবে 12 জন। এই 12 জন কারা? এই 12 জনের মধ্যে 6 জন হবে হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিলর, আর 6 জন হবে হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিলর। তো এক্সিকিউটিভ কাউন্সিলর কারা? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, কমান্ডার ইন চিফ, আর ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের 4 জন মেম্বার। এই হচ্ছে 6 জন, 4 মেম্বার অফ ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। আর 6 জন থাকবে হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিলর। এই 6 জন কারা? এই 6 জনের মধ্যে একজন হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটার চিফ জাস্টিস, আর একজন হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটার একজন সাধারণ জাজ, আর 4 জন প্রতিনিধি আসবে 4টে প্রভিন্স থেকে। 4টে প্রভিন্স থেকে 4 জন প্রতিনিধি, মানে বেঙ্গল থেকে একজন, মাদ্রাজ থেকে একজন, এরকম করে 4টে প্রভিন্স থেকে 4 জন প্রতিনিধি। তো এই 6 জন হচ্ছে কি লেজিসলেটিভ কাউন্সিলর। তাহলে গভর্নর জেনারেল ইন কাউন্সিল যখন ল মেকিং এর কাজ করছে, তখন 12 জন সেই মিটিং এ প্রেজেন্ট থাকছে। তাহলে এই যে 12 জনের যে বডি, এই বডিটা অ্যাকচুয়ালি একটা লেজিসলেটিভ বডি, যেটাকে আমরা সেন্ট্রাল লেজিসলেচার বলতে পারি সেই সময়, লাইক পার্লামেন্ট।
তাহলে এই যে মিনি পার্লামেন্ট বা পার্লামেন্টের যে একটা কনসেপ্ট, এটা ভারতবর্ষে লঞ্চ হচ্ছে চার্টার অ্যাক্ট 1853 এর দ্বারা। ওকে, আন্ডারস্ট্যান্ড? If you have any doubt, any questions, then ask me. চলো 9 নম্বর প্রশ্ন। দেখো কি হবে উত্তর। Which of the following act laid the foundation of centralized administrations in India? এককেন্দ্রীকরণ ব্যবস্থার ভিত্তি ভারতবর্ষে প্রতিষ্ঠিত হচ্ছে কোন আইনের দ্বারা? ভিত্তি, ফাউন্ডেশন অফ সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশনস। Before Government of India Act 1935, the Indian administration was fully centralized. After Government of India Act 1935, India adopted decentralizations. But before the Government of India Act, the Indian administration completely centralized. So these centralized administrations started in বা বলা যেতে পারো যে মানে ফাউন্ডেশন স্টোন সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশনে, যেটা মানে বলতে পারো ওই শিলান্যাস যেটাকে আমরা বলি যে ফাউন্ডেশন স্টোন, তো সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1793। ঠিক আছে, চার্টার অ্যাক্ট 1793। বেঙ্গল, মাদ্রাস এবং বোম্বে তিনটে প্রেসিডেন্সি, তিনজন গভর্নর, গভর্নর অফ বেঙ্গল, গভর্নর অফ বোম্বে, গভর্নর অফ মাদ্রাস। প্রত্যেকটা প্রেসিডেন্সি নিজস্ব ক্ষমতা, নিজস্ব এখতিয়ার, কেউ কাউরির অধীনে নয়। তো এই যে রেগুলেটিং অ্যাক্ট 1773, যেখানে গভর্নর অফ বেঙ্গলকে কি করা হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, শুধুমাত্র নামের পরিবর্তন নয়, তার পাওয়ার, তার স্ট্যাটাস, তার ডেজিগনেশন কি করা হলো, পরিবর্তন করা হলো। অন্য দুটো প্রেসিডেন্সির গভর্নরকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের অধীনে আনা হলো। যে এই দুটো প্রেসিডেন্সির গভর্নর কি করবে, গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে রিপোর্ট করবে, আর গভর্নর জেনারেল অফ বেঙ্গল আলটিমেটলি রিপোর্ট করবে হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরসকে। তাহলে এই যে দুটো প্রেসিডেন্সির গভর্নরকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের অধীনে আনা হচ্ছে, কন্ট্রোলে আনা হচ্ছে, এটা কি একটা সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশনের কি একটা বৈশিষ্ট্য, বা ভারত সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশনের দিকে ঝুঁকছে তার একটা বলতে পারো এক্সাম্পল, উদাহরণ। এবং তারপরে তো আমরা দেখলাম 1833 চার্টার অ্যাক্টের দ্বারা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনকে কমপ্লিটলি কি করে দেওয়া হলো, সেন্ট্রালাইজড করে দেওয়া হলো। কিন্তু সেন্ট্রালাইজেশনের যে স্টার্টিং বা ফাউন্ডেশন বলতে পারো, সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773 এর দ্বারা
যখন বোম্বে এবং মাদ্রাসের গভর্নরকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের কি করা হলো, সাবঅর্ডিনেট করা হলো এবং বলা হলো যে এই দুটো প্রভিন্সের গভর্নর গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে রিপোর্ট করবে। ঠিক আছে, ক্লিয়ার? তো অ্যান্সার হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773। আচ্ছা, চলো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ক্রাউন। পিটস ইন্ডিয়া অ্যাক্টের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমার্শিয়াল আর পলিটিক্যাল যে ফাংশন, সেই ফাংশন কি করা হলো, ডিভাইড করে দেওয়া হলো। পলিটিক্যাল অ্যাফেয়ার্স ম্যানেজ করবে বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ কন্ট্রোল রিপ্রেজেন্ট দ্য ক্রাউন। আর কমার্শিয়াল অ্যাফেয়ার্স ম্যানেজ করবে কোর্ট অফ ডিরেক্টরস, কোর্ট অফ ডিরেক্টর রিপ্রেজেন্ট দ্য কোম্পানি। ঠিক আছে, তো বোর্ড অফ কন্ট্রোল রিপ্রেজেন্ট দ্য ক্রাউন and the responsibility of board of control is to manage political affairs of India. ঠিক আছে, so board of control represent the crown. ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন। who was the representative of Indian Christian in the Constituent Assembly? বিভিন্ন সেকশনের প্রতিনিধি তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ছিল, খ্রিস্টান, পার্সি, অ্যাংলো ইন্ডিয়ান। ওকে, তো ইন্ডিয়ান খ্রিস্টান এটা রিপ্রেজেন্ট করেছিলেন কে? Who was representative of Indian Christian in the Constituent Assembly? Question number 11. I wait for your answer. Option হচ্ছে ফ্র্যাঙ্ক অ্যান্টনি, H.G. Bhabha, H.C. Mukherjee, K.M. Munshi. ওকে, চলো এখানে সঠিক যেটা উত্তর, সেই উত্তর হবে হচ্ছে সি, H.C. মুখার্জি। আর ফ্র্যাঙ্ক অ্যান্টনি ইনি রিপ্রেজেন্ট করেছিলেন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিকে, সেকশনকে, ফ্র্যাঙ্ক অ্যান্টনি। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 12। চলো অ্যান্সার করবে। আমরা আমাদের সংবিধানের প্রত্যেকটা বিষয় ডিটেল ডিসকাশনস এবং ডিবেটের পর তারপরে কি করেছি, অ্যাডপ্ট করেছি। ডিটেল ডিসকাশনস, তার উপর ডিবেট হয়েছে, তারপরে আমরা অ্যাডপ্ট করেছি। কিন্তু এমন কিছু বিষয় যেখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কোনো ডিবেট হয়নি, মানে প্রত্যেকেই ওই বিষয়ে কি ছিল, সহমত, যে না এটা আমাদের সংবিধানে রাখতেই হবে। যে বিষয়ের উপর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কোনো ডিবেট হয়নি, কোনো মতানৈক্য ছিল না, প্রত্যেকের কি ছিল, সহমত, তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজ, যে প্রত্যেকটা ভারতীয়কে কি করতে হবে,
ভোটাধিকার দিতে হবে। জাত পাত ধর্মের ভিত্তিতে ভোটাধিকার দেওয়া হবে না, ভোটাধিকার দেওয়া হবে একটা নির্দিষ্ট বয়সের ভিত্তিতে। তো ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজের ওপর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কোনো ডিবেট, কোনো ডিসকাশন কিচ্ছু হয়নি। এই বিষয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পূর্ণভাবে হচ্ছে এক ছিল, প্রত্যেকের মতামত এক ছিল যে প্রত্যেকটা ভারতীয়কে ভোটাধিকার দিতে হবে, রাজনৈতিক এই অধিকার দিতে হবে। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজ। দেখো 13 নম্বর প্রশ্ন। ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিল, যেটা বলতে পারো সেই সময়ে ভারতবর্ষের ক্যাবিনেট বা ভারতবর্ষের সরকার। তো ভাইসরয়ের এই যে এক্সিকিউটিভ কাউন্সিল, সেখানে ইন্ডিয়ানরা থাকবে। এটা কোন অ্যাক্টে বলা হলো? প্রথম সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, মন্ডে মিন্টো রিফর্মস, যেখানে কি বলা হলো যে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে ভাইসরয় একজন ইন্ডিয়ানকে নমিনেট করতে পারবে। প্রথম কে হলেন? এসপি সিনহা, সত্যেন্দ্র প্রসন্ন সিনহা। এটা বলা হয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, যে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে ভাইসরয় একজন ইন্ডিয়ানকে নমিনেট করতে পারে। এটাই তো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান উইথ ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। ওকে, ক্লিয়ার? দেখো কোশ্চেন নাম্বার 14, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। এবার দেখো দুটো স্টেটমেন্ট স্টাডি করে সঠিক না ভুল কি বুঝতে হবে, দিয়ে অ্যান্সারটা বলবে। বলো কি হবে কোশ্চেন নাম্বার 14। আশা করি এগুলো সব তোমাদের জানা প্রশ্ন, পড়েছো কখনো, মানে কখনো না কখনো পড়েছো। আচ্ছা চলো আমি অ্যান্সারটা বলে দিই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 ইন্ট্রোডিউসড করা হলো অল ইন্ডিয়া ফেডারেশন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ইন্ট্রোডিউসড হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এর দ্বারা। এবং বলা হলো এই যে ফেডারেশন, এই ফেডারেশন গঠন করা হবে ভারতবর্ষের প্রভিন্স এবং প্রিন্সলি স্টেট গুলোকে নিয়ে। মানে প্রভিন্স এবং প্রিন্সলি স্টেট কি হবে? এই ফেডারেশনের এক একটা ইউনিটস। কিন্তু প্রিন্সলি স্টেট গুলোকে চয়েস দেওয়া হলো। কি চয়েস? যে প্রিন্সলি স্টেট এই ফেডারেশনের সাথে যুক্ত হতে পারে, আবার নাও পারে। প্রভিন্সকে কোনো চয়েস দেওয়া হয়েছিল না। মানে কি, প্রভিন্সকে এই ফেডারেশনের সাথে যুক্ত হতেই হবে, কোনো চয়েস প্রভিন্স গুলোর কাছে ছিল না। কিন্তু প্রিন্সলি স্টেট গুলোকে চয়েস দেওয়া হয়েছিল যে তারা এই ফেডারেশনে যুক্ত হতে পারে, আবার নাও পারে।
তো কোন প্রিন্সলি স্টেট এই ফেডারেশনের সাথে যুক্ত হয়েছিল? তার জন্য দেখবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 কে অনেক সময় সমালোচনা করা হয় ইনকমপ্লিট ফেডারেশন হিসাবে, যেহেতু প্রিন্সলি স্টেট গুলো যুক্ত হয়েছিল। ঠিক আছে, তো সেকেন্ড যে স্টেটমেন্ট, ইট ওয়াজ রেকমেন্ডেড দ্যাট ফেডারেশন বি মেড আপ প্রভিন্সেস অনলি, দিস ইজ দ্য রং। প্রভিন্স এবং প্রিন্সলি স্টেট গুলোকে নিয়ে কি হবে, এই ফেডারেশন ক্রিয়েট করা হবে। তো সেকেন্ড স্টেটমেন্ট রং, ফার্স্ট স্টেটমেন্ট কারেক্ট, তো অ্যান্সার হবে অনলি ওয়ান, ইজ আর কারেক্ট বলেছে, অনলি ওয়ান। চলো, বহুবার বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 ভেস্টেড রেসিডুয়ারি পাওয়ার। তো ফেডারেশন ইন্ট্রোডিউসড হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর দ্বারা। আর ফেডারেশনের যেটা মূল বৈশিষ্ট্য, মেন যে ফিচার্স, সেটা হচ্ছে ডিভিশন অফ পাওয়ার। তো তিনটে লিস্টের মাধ্যমে সেই সময়ে সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল গভর্নমেন্টের মধ্যে কি করা হলো, পাওয়ার ডিভাইড করা হলো। আর রেসিডুয়ারি পাওয়ার কাকে দেওয়া হলো, যেরকম বর্তমানে রেসিডুয়ারি পাওয়ার পার্লামেন্টের হাতে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এ রেসিডুয়ারি যে পাওয়ার, সেই পাওয়ার দেওয়া হলো কার হাতে, রেসিডুয়ারি পাওয়ার দেওয়া হলো গভর্নর জেনারেল, রেসিডুয়ারি পাওয়ার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। আমাদের বর্তমানে রেসিডুয়ারি পাওয়ার কার হাতে, পার্লামেন্টের হাতে। দেখো কোশ্চেন নাম্বার 16, টোটাল 20টা প্রশ্ন আছে, আর বেশি প্রশ্ন নেই। দেখো কি বলছে, হোয়েন ওয়াজ দ্য ড্রাফট কনস্টিটিউশন পাবলিশড এন্ড সার্কুলেটেড অ্যামং দ্য পাবলিক। ড্রাফট কনস্টিটিউশনের ওপর পাবলিক ওপিনিয়ন নেওয়া হয়েছিল, জনমত নেওয়া হয়েছিল, জনগণের রায় নেওয়া হয়েছিল। তো ড্রাফট কনস্টিটিউশন পাবলিক ওপিনিয়নের জন্য কবে পাবলিশড হচ্ছে? ড্রাফট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পাবলিশড ফর পাবলিক ওপিনিয়ন, পাবলিশড ফর টেকিং পাবলিক ওপিনিয়ন, এবং 8 মাস ধরে, এক দুদিন নয়, 8 মাস ধরে ভারতের বিভিন্ন মানুষ, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মতামত, ওপিনিয়ন এই ড্রাফট কনস্টিটিউশন উপর দিয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার? সেখানে সঠিক যেটা উত্তর, সেই উত্তরটা হবে হচ্ছে 1948 এ ড্রাফট কনস্টিটিউশন পাবলিশড হচ্ছে ফর টেকিং পাবলিক ওপিনিয়ন, কমেন্ট, ক্রিটিক্স এন্ড সাজেশনস। ওকে, 1948। চলে আসি পরবর্তী প্রশ্ন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ড্রাফটিং কমিটি কবে অ্যাপয়েন্ট হচ্ছে? ড্রাফটিং কমিটি, যে ড্রাফটিং কমিটির উপর দায়িত্ব দেওয়া হলো ইন্ডিয়ান কনস্টিটিউশনের ড্রাফট প্রিপারেশন। আওয়ার কনস্টিটিউশনাল অ্যাডভাইজার বি.এন. রাও, বি.এন. রাও এর নেতৃত্বে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ফার্স্ট ড্রাফট প্রিপেয়ার হয়েছিল, সেই ড্রাফট কনস্টিটিউশন স্কুটিনি করার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দিক থেকে ড্রাফটিং কমিটি অ্যাপয়েন্ট করা হয় to scrutinize the draft constitution of India, which was prepared by constitutional advisor. ঠিক আছে, তো এই ড্রাফটিং কমিটি অ্যাপয়েন্টেড হচ্ছে 29 আগস্ট 1947। ড্রাফটিং কমিটির টোটাল মেম্বার ছিল 7, ইনক্লুডিং বি.আর. আম্বেদকর, এবং আমরা প্রত্যেকেই জানি যে ডক্টর বি.আর. আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল। ওকে, ক্লিয়ার?
চলো নেক্সট চলে আসি 18 নম্বর প্রশ্নতে। মুসির বলছে নট অডিয়েবল, প্লিজ কনফার্ম। সম্রাট বলছে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা দেখো 18 নম্বর প্রশ্ন। The demand for a constituent assembly was for the first time authoritatively conceded by British government through in an indirect way through। এটা WBCS মেন এক্সামের হচ্ছে আসা একটা প্রশ্ন, WBCS মেন এক্সামের আসা একটা প্রশ্ন। দেখো ভারতীয়দের মূল যে দাবিগুলো ছিল ব্রিটিশ গভর্নমেন্টের কাছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সংবিধানের অধিকার, সংবিধান তৈরির অধিকার। যে ভারতীয়দের সংবিধান তৈরির অধিকার দিতে হবে, ভারতের সংবিধান ভারতীয়রাই তৈরি করবে, বাইরের কেউ এই সংবিধান তৈরি করবে না। তো ব্রিটিশ গভর্নমেন্ট ভারতীয়দের এই যে দাবি, সংবিধানের দাবি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দাবি, এই দাবির প্রতি অতটা কিন্তু যত্নশীল ছিল না, অত গুরুত্ব দেয়নি, সেইভাবে কখনো এই দাবিকে মান্যতা দেয়নি ব্রিটিশ গভর্নমেন্ট। কিন্তু একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে ব্রিটিশ গভর্নমেন্ট ডিরেক্টলি নয় বাট ইনডিরেক্টলি ভারতীয়দের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ডিমান্ড, সেই ডিমান্ডকে কি করছে, স্বীকৃতি দিচ্ছে। পরিস্থিতিটা কি ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওই পরিস্থিতিতে ব্রিটিশ গভর্নমেন্ট ভাইসরয় ঘোষণা করেছিল যে ভারত হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা অংশ বা একটা বিবাদমান রাষ্ট্র। তো ভাইসরয়ের এই যে ঘোষণা, এই ঘোষণা কিন্তু ভারতীয়দেরকে কি করেছিল, ক্ষুব্ধ করেছিল। যে ভাইসরয় এই ঘোষণা কি করে করে, ভারতীয়দের সাথে আলোচনা না করে, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, সেন্ট্রাল লেজিসলেচারের যারা ইন্ডিয়ান মেম্বার্স রয়েছে তাদের সাথে আলোচনা না করে ভাইসরয় এই ঘোষণা কি করে করে। তো স্বাভাবিকভাবে এই ঘোষণা ভারতীয়দেরকে এতটাই বিক্ষুব্ধ করে তুলেছিল যে কংগ্রেস 1939-এ প্রভিন্সিয়াল মিনিস্ট্রি গুলো থেকে একের পর এক রিজাইন করলো। তো এই যে ভারতীয়দের মধ্যে এতটা ক্ষোভ, এতটা বিক্ষোভ, সেটাকে প্রশমিত করার জন্য এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের যে সমর্থন, সেই সমর্থনকে নিশ্চিত করার জন্য ভাইসরয় কি করলো, ভারতীয়দেরকে প্রস্তাব দিল। কি প্রস্তাব, যে ভারতীয়দেরকে সংবিধান তৈরির অধিকার বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দেওয়া হবে, ভারতীয়দের ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে। কিন্তু এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান তৈরির অধিকার যে ভারতীয়দেরকে দেওয়া হবে, সেটা ইমিডিয়েট নয়, সেটা হচ্ছে আফটার এন্ড অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতীয়দের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দেওয়া হবে।
তো স্বাভাবিকভাবেই এই যে প্রস্তাব ভাইসরয়ের, এই প্রস্তাব ভারতীয়রা প্রত্যাখ্যান করেছিল। কিন্তু এই যে অগস্ট অফার 1940 অ্যানাউন্সড বাই ভাইসরয় লর্ড লিনলিথগো, এর একটা ঐতিহাসিক গুরুত্ব বা তাৎপর্য রয়েছে। তার কারণ ওই যে বললাম যে ভারতীয়দের যে দাবি সংবিধান তৈরির, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই দাবি ব্রিটিশরা প্রথম অ্যাকনলেজ করছে, স্বীকৃতি দিচ্ছে এই অগস্ট অফারের দ্বারা। তার আগে পর্যন্ত ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশরা কখনোই ভারতীয়দের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ডিমান্ড, সে ডিমান্ডকে স্বীকৃতি দিয়েছিল না। প্রত্যক্ষভাবে তো দিয়েই ছিল না, পরোক্ষভাবেও দিয়েছিল। তো এই কারণে অগস্ট অফারের কি রয়েছে, একটা ঐতিহাসিক তাৎপর্য বা গুরুত্ব রয়েছে। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অগস্ট অফার। এগুলো একটু ডিটেলসে পড়বে, যদি কাউরির পড়া থাকে খুবই ভালো, আর যাদের পড়া নেই এই জায়গাগুলো পড়ে নেবে। এই জায়গাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, এসেছে। আগের প্রশ্নটা আমাদের ডাব্লিউবিসিএস মেন এক্সামেরই একটা বছরের হচ্ছে প্রশ্ন। ওকে, চলো 19 নম্বর প্রশ্ন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে নিজেকে প্রভিশনাল পার্লামেন্টে কনভার্ট করছে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1946 কবে নিজেকে ভারতের প্রভিশনাল পার্লামেন্ট হিসাবে কনভার্ট করছে? মানে অস্থায়ী সংসদ, প্রভিশনাল পার্লামেন্ট, অন্তর্বর্তী সংসদ, অস্থায়ী সংসদ। এখানে উত্তরটা হবে 26 জানুয়ারি 1950। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনভার্টেড হলো প্রভিশনাল পার্লামেন্ট অফ ইন্ডিয়া, অন্তর্বর্তী সংসদ, অস্থায়ী সংসদ। চলো 20 নম্বর প্রশ্ন, সহজ প্রশ্ন। হু ওয়াজ দ্য টেম্পোরারি প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? বহুবার বহু এক্সামে এই প্রশ্নগুলো এসেছে। টেম্পোরারি প্রেসিডেন্ট, পার্মানেন্ট প্রেসিডেন্ট, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং কবে হচ্ছে, সংবিধান আমরা কবে অ্যাডপ্ট করছি, সংবিধান আমরা কবে কার্যকর করছি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে গঠন হচ্ছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কত মেম্বার ছিল। তো এই প্রশ্নগুলো আমি রাখিনি এই কারণে, যেহেতু এই প্রশ্নগুলো আশা করি আমরা প্রত্যেকেই পারব, এগুলো আমাদের জানা আছে এবং আশা করি এগুলো আমরা ভুল করব না। কিন্তু আবার এইগুলোই আমরা কিন্তু বেশিরভাগ সময় আমরা ভুল করে চলে আসি, সহজ প্রশ্নেরই ভুল উত্তর আমাদের দ্বারা বেশি হয়। ঠিক আছে, তো যাই হোক, প্রশ্ন সহজ হোক, কঠিন হোক, মিডিয়াম হোক, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বে, চারটে অপশন ভালো করে স্টাডি করবে, তারপরে কনক্লুশনে আসবে। শুধুমাত্র প্রশ্নের দুটো ওয়ার্ড দেখে এই ধারণাটা করে নিবে না যে প্রশ্নটা কঠিন বা প্রশ্নটা সহজ। প্রশ্ন পুরোটা পড়বে, চারটে অপশন পুরোটা দেখবে, তারপরে গিয়ে অ্যান্সার করবে। ওই প্রথম দেখাতে ভেবে নেওয়া যে এটা কঠিন এটা সহজ, এটা কিন্তু করলে হবে। ঠিক আছে, চলো তো আজকের মতো ক্লাস এখানেই আমি এন্ড করছি। তো পরবর্তী ক্লাসের যে টপিক, সেই টপিক থাকবে হচ্ছে ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, পার্ট, শিডিউল, ফেডারেল ফিচার্স, ইউনিটারি ফিচার্স, বেসিক স্ট্রাকচার, বেসিক
ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই সমস্ত জায়গা থেকে নেক্সট ক্লাসে তোমাদের প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো পড়ে আসবে, আর যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই হচ্ছে আমাকে জিজ্ঞাসা করবে। তো আজকের মতো ক্লাস এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো।